নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় নাগরিকত্ব নিয়ে কিন্তু আলোচনা করব। এর আগে আমরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের উপর ভিত্তি করে আলোচনা করে দিয়েছি। যারা যারা সেই ভিডিওগুলো এখনো দেখো নাই, আমাদের প্লেলিস্টে ভিডিওগুলো রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। আর আজকের এই ভিডিওতে আমরা কিন্তু তৃতীয় অধ্যায় নাগরিকত্বের প্রথম ভাগ নিয়ে আলোচনা করব। তো প্রথম ভাগে কি কি বিষয় রয়েছে, কি কি বিষয় পড়তে হবে, কিছুটা সময় আমার সঙ্গে তোমরা থাকো, আশা করি বুঝতে পারবে। এবং এই অধ্যায়ের কনসেপ্ট তোমাদের মাথায় চলে আসলে স্টেপে স্টেপে তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর সহজেই করে আসতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমরা দেখব হচ্ছে নাগরিকতা, ক্লাস 11 সেমিস্টার 1 পলিটিক্যাল সায়েন্সের তৃতীয় অধ্যায় নাগরিকতা, যাকে ইংরেজিতে বলা হয় সিটিজেনশিপ। তো আমরা ফার্স্ট ভাগ নিয়ে আজকে আলোচনা করছি। তো এই যে নাগরিকতা, এই নাগরিকতার বিবর্তনটা কিভাবে হলো, প্রথমে আমাদের জানতে লাগবে এর উৎসটা কোথায়। উৎস অর্থাৎ এই যে ল্যাটিন শব্দ সিটিজেন, কি বললাম, ল্যাটিন শব্দ সিটিজেন। কোন শব্দ? ল্যাটিন শব্দ সিটিজেন, যার অর্থ কি? নগরের অধিবাসী, যার অর্থ নগরের অধিবাসী। এই যে ল্যাটিন শব্দ সিটিজেন, এর অর্থ আমরা কি বললাম? নগরের অধিবাসী। এর উৎপত্তি কোথায় হয়েছিল? এর উৎপত্তি হয়েছিল হচ্ছে গ্রিসে। কোথায় উৎপত্তি হয়েছিল? গ্রিসে। আর এটি পূর্ণতা কোথায় পেয়েছিল? রোমে। উৎপত্তি কোথায় হলো? গ্রিসে। আর পূর্ণতা কোথায় পেল? রোমে। মাথায় রাখতে হবে, হ্যাঁ। তাহলে এখানটায় আমরা বুঝতে পারলাম ল্যাটিন শব্দ সিটিজেন, যার অর্থ নগরের অধিবাসী, যার উৎপত্তি হয়েছে গ্রিসে এবং পূর্ণতা পেয়েছে রোমে। এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ছক। অ্যারিস্টটলের মতে কি ধারণা ছিল এবং অ্যারিস্টটলের মতামত থেকে আধুনিকতার মতামতের যে উত্তরণটা, সেটা আমাদের স্টেপ বাই স্টেপ দেখার বিষয় রয়েছে। তো এখানে আমরা দেখব কি, অ্যারিস্টটলকে, যে কিন্তু ছিলেন প্রাচীন এবং প্রাচীন ধারণায় কিন্তু প্রদর্শন করেছিলেন, এবং তার বক্তব্য কি ছিল? শাসন কার্যে অংশগ্রহণই নাগরিকত্ব। অর্থাৎ যে শাসন কার্যে অংশগ্রহণ করবে সেটাই নাগরিকত্ব। অর্থাৎ এটা একটা সংকীর্ণ ধারণা ছিল। কেন সংকীর্ণ ধারণা? আমি স্টেপ বাই স্টেপ বলছি। আমরা যদি অ্যারিস্টটলকে নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাবো কি অ্যারিস্টটল কি বলেছে? শাসন পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিরাই নাগরিক। কি বলেছে? শাসন পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিরাই নাগরিক। প্রশ্ন হচ্ছে শাসন পরিচালনায় বলতে কোথাকার শাসন পরিচালনায়? এটা একটু বোঝার বিষয় আছে। দেখো, প্রাচীন গ্রিসে এবং রোমে কি হতো? যারা নাগরিক অধিকার পেত না বা নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল তাদেরকে বলা হতো দাস। তাহলে নাগরিক কারা ছিল? রোমে যারা শাসন কার্যে অংশগ্রহণ করত এবং গ্রিসে যারা রাজনৈতিক কার্যে অংশগ্রহণ করত। কি বললাম? রোমে শাসন কার্যে অংশগ্রহণ করত আর গ্রিসের ক্ষেত্রে রাজনৈতিক কার্যে যারা অংশগ্রহণ করত সেই ব্যক্তিরাই ছিল নাগরিক। আর একবার, রোমে শাসন কার্যে এবং গ্রিসে রাজনৈতিক কার্যে অংশগ্রহণকারী ব্যক্তিরাই নাগরিক। আর এই যে অ্যারিস্টটল, যে কিনা বলেছিল শাসন পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিরাই নাগরিক, এর দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল? যে প্রাচীন গ্রিসের নাগরিক কারা? পুরুষ। পুরুষদের কি ছিল? রাজনৈতিক সক্রিয়তা। প্রাচীন গ্রিসের নাগরিক বলতে পুরুষ, এবং যাদের রাজনৈতিক সক্রিয়তা আছে তারাই নাগরিক। এবার যারা যারা রয়েছে, আরো দাস রয়েছে, মহিলা রয়েছে, মজদুর রয়েছে, এরা কারা? অনাগরিক। শুধুমাত্র যে সমস্ত পুরুষরা রাজনৈতিক সক্রিয়তা দেখাতো বা রাজনৈতিক কার্যে অংশগ্রহণ করত অ্যারিস্টটলের মতে, তারাই কিন্তু ছিল হচ্ছে নাগরিক। অর্থাৎ এই অ্যারিস্টটল কিন্তু এই নাগরিক সংক্রান্ত প্রাচীন ধারণার প্রবর্তক। নাগরিক সংক্রান্ত প্রাচীন ধারণার প্রবর্তক কে? অ্যারিস্টটল। এবং এই অ্যারিস্টটল কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকের প্রথম সংজ্ঞা দিয়েছিলেন। তো এই অ্যারিস্টটলের বক্তব্য কি ছিল? যে নাগরিক হলো সেই জনসমষ্টি যার দ্বারা কি হয়? রাষ্ট্র গঠিত হয়। নাগরিক কি? সেই জনসমষ্টি যার দ্বারা রাষ্ট্র গঠিত হয়, যা সরকার প্রতিষ্ঠা করে বা সরকারের নিকট আনুগত্য প্রদর্শন করে। তাহলে আমরা যদি এখানটায় দেখি অ্যারিস্টটলের থিঙ্কিংটা একটা প্রাচীন থিঙ্কিং, একটা সংকীর্ণ ধারার থিঙ্কিং। কেন সংকীর্ণ ধারার থিঙ্কিং? তার কারণ হচ্ছে অ্যারিস্টটলের মতে যারা শাসন কার্যে অংশগ্রহণ করবে তারাই নাগরিক। অর্থাৎ প্রাচীন গ্রিসে বা রোমে যে সমস্ত পুরুষরা রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয় ছিল বা রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ করতো তারা নাগরিক, বাকি যারা আছে সবাই অনাগরিক। যার ভিতরে দাস ছিল, মজদুর ছিল, নারী ছিল, তারা সকলেই অনাগরিক। আর এই অ্যারিস্টটল কিন্তু এই নাগরিক সংক্রান্ত প্রাচীন ধারণার যে প্রবর্তক এবং রাষ্ট্রবিজ্ঞানের নাগরিকতার প্রথম সংজ্ঞা দিয়েছিলেন। এবং তিনি কি বলেছিলেন? যে নাগরিক হলো সেই জনসমষ্টি যার দ্বারা গঠিত হয়, যে
সরকার প্রতিষ্ঠা করে বা সরকারের নিকট আনুগত্য প্রদর্শন করে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে প্রাচীন গ্রিসে ও রোমে যারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল তাদের কি বলা হতো? তাদেরকে দাস বলা হতো। এটা ছিল হচ্ছে পুরনোপন্থী ধারা বা প্রাচীন ধারা বা প্রাচীন থিঙ্কিং, অ্যারিস্টটলের যেটা থিঙ্কিং। এরপরে আস্তে আস্তে কিন্তু আধুনিক যে ধারণাগুলো আছে তার ভিতরে ল্যাস্কির কথা মাথায় রাখতে হবে। ল্যাস্কি কিন্তু সমাজ কল্যাণ এবং উন্নততর বিকাশের দিকে মনোনিবেশ করেছিলেন। এবার নাগরিকতা সম্পর্কে আধুনিক ধারণায় একজন ভারতীয় নাম বলো, এটা বলতে পারে, সেটা হচ্ছে শ্রীনিবাস শাস্ত্রী। হ্যাঁ, নাগরিকতা সম্পর্কে কিন্তু ভারতীয় প্রেক্ষাপটের একজন প্রবক্তা, তার নাম কি ছিল? শ্রীনিবাস শাস্ত্রী। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে নাগরিকতার যে আধুনিক মতবাদ, এই সূচনা কখন হয় বলতো? ফরাসি বিপ্লবের পর থেকে। ফরাসি বিপ্লবের পর থেকে কিন্তু এই নাগরিক অধিকার মতবাদের কিন্তু সূচনা হতে শুরু করে। এবার দেখো মিলের মতে মিল কি বলেছিল? যে রাজনৈতিক সমাজের সদস্যরাই নাগরিক। কি বলেছিল? রাজনৈতিক সমাজের সদস্যরাই কিন্তু নাগরিক, অর্থাৎ গণতন্ত্রের সাফল্যের শর্ত। মানে এই যে মিলের থিঙ্কিংটা কিন্তু ভালো ছিল, যে রাজনৈতিক সমাজের সদস্যরাই নাগরিক। এবার গণতন্ত্রের সাফল্যের শর্ত অর্থাৎ সুনাগরিকতা। এই যে দুটো যে পরপর আমি জিনিস বললাম, রাজনৈতিক সমাজের সদস্যরাই নাগরিক, এটাও মিল বলেছিল, আর গণতন্ত্রের সাফল্যের শর্ত সুনাগরিকতা, এটাও কিন্তু মিল বলেছিল। এরপরে মিল আরো একটা বলেছিল যে একটি জাতি তার যোগ্যতা অনুসারে সরকার পায়। তো এখানে এটা মিল বলেনি, এটা ব্রাইস বলেছিল। তো মিল কি বলেছিল? আমি যেটা বললাম যে রাজনৈতিক সমাজের সদস্যরাই নাগরিক এবং গণতন্ত্র সাফল্যের শর্ত হচ্ছে সুনাগরিকতা, আর একটি জাতি তার যোগ্যতা অনুসারে সরকার পায়। আর ব্রাইস কি বললো? সমাজের মঙ্গলের জন্য মতামত প্রয়োগের ক্ষমতাই নাগরিকতা। ব্রাইস কি বললো? সমাজের মঙ্গলের জন্য মতামত প্রয়োগের ক্ষমতাই নাগরিকতা। তাহলে মিল কি বললো? রাজনৈতিক সমাজের সদস্যরা নাগরিক, আর গণতন্ত্রের সাফল্যের সূত্র সুনাগরিকতা, আর একটি জাতি তার যোগ্যতা অনুসারে সরকার পায়। তাহলে এখানটায় আমাদের দেখার মধ্যে কি কি আছে? এখানে দেখার মধ্যে কিন্তু খুব বেশি বলতে আমরা উৎসটা দেখলাম, ল্যাটিন শব্দ সিটিজেন, যারা তো নগরের অধিবাসী, যেটার উৎপত্তি গ্রিসে হয়েছিল এবং পূর্ণতা রোমে পেয়েছিল। আর প্রাচীন যে অ্যারিস্টটল রয়েছে, এর ধারণাগুলো কি ছিল? ল্যাস্কি কি বলেছিল? ভারতীয় প্রেক্ষাপটের একজন প্রবক্তা কে ছিলেন শ্রীনিবাস শাস্ত্রী। ফরাসি বিপ্লবের পর থেকে নাগরিক আধুনিক মতবাদ সূচনা হচ্ছে। এবং অ্যারিস্টটলের যে পরপর আমি কয়েকটা উক্তি বললাম, শাসন পরিচালনার অংশগ্রহণকারী ব্যক্তিরা নাগরিক। প্রাচীন গ্রিসের নাগরিক কোনটা ছিল? পুরুষ, যারা রাজনৈতিক সক্রিয়তা প্রদান করতো বা রাজনৈতিক কার্যে অংশগ্রহণ করতো তারা নাগরিক। বাকি যারা ছিল দাস, মহিলা, মজদুর, তারা সকলেই অনাগরিক। এই পার্টগুলো দেখলাম। আর এখানটায় মিলেরই কিন্তু তিনটে আমি বললাম, একটা রাজনৈতিক সমাজের সদস্যরা নাগরিক, গণতন্ত্রের সাফল্যের শর্ত সুনাগরিকতা, আর একটি জাতি তার যোগ্যতা অনুসারে সরকার পায়। এই তিনটা উক্তি কিন্তু মিলের। আর ব্রাইস হচ্ছে সমাজের মঙ্গলের জন্য মতামত প্রয়োগের ক্ষমতায় নাগরিকতা। আর প্রাচীন গ্রিসে ও রোমে যারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল তাদেরকে বলা হতো কি? দাস। হ্যাঁ, তো এই পার্টগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর রোমে শাসন কাজে যারা অংশগ্রহণ করতো তারা নাগরিক, আর গ্রিসে রাজনৈতিক কাজে যারা অংশগ্রহণ করতো তারা নাগরিক। এবার আমরা দেখবো নাগরিক, বিদেশি ও প্রজা। তো জনগণের শ্রেণীবিভাগ করতে হবে আমাদেরকে। জনগণের শ্রেণীবিভাগ, হ্যাঁ, তো জনগণের শ্রেণীবিভাগ কি? দুটি, একটি কি? নাগরিক, আর একটা বিদেশি। জনগণের শ্রেণীবিভাগ দুটি, একটি নাগরিক আর একটি বিদেশি। নাগরিককে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পূর্ণ নাগরিক আর একটা হচ্ছে অসম্পূর্ণ নাগরিক। আবার বিদেশিকেও দুটো ভাগে ভাগ করা হয়, একটা মিত্রভাবাপন্ন আর একটা শত্রুভাবাপন্ন। আর একটা আছে, সেটা হচ্ছে প্রজা। প্রজা হচ্ছে ঐতিহাসিক, অর্থাৎ সমালোচকরা কিন্তু প্রজাকে অসম্পূর্ণ নাগরিক বলে। সমালোচকরা প্রজাকে কি বলে? অসম্পূর্ণ নাগরিক। তো এখানটায় আমাদের কিছু জিনিস দেখতে লাগবে। এবং অসম্পূর্ণ নাগরিক কারা? যারা নাগরিক কিন্তু রাজনৈতিক অধিকার পায় না। অসম্পূর্ণ নাগরিক কারা? যারা নাগরিক কিন্তু রাজনৈতিক অধিকার পায় না, তারা অসম্পূর্ণ নাগরিক। যেমন কে? দণ্ডিত অপরাধী। আর নাগরিক কারা? যারা রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, তারা নাগরিক। অসম্পূর্ণ নাগরিক কারা? যারা নাগরিক কিন্তু রাজনৈতিক অধিকার পায় না। রাজনৈতিক অধিকার না পেলে তারা কিন্তু অসম্পূর্ণ নাগরিক। আর নাগরিক কারা? যারা রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। আচ্ছা, শরণার্থী কারা? যুদ্ধ বা বিপর্যয়জনিত কারণে আশ্রয় প্রার্থী। যুদ্ধ বা বিপর্যয়জনিত কারণে যারা আশ্রয় প্রার্থী। যেরকম বাংলাদেশের তসলিমা নাসরিনের কথা তোমরা জানতে পারো, যে কিন্তু প্রথম অবস্থায় শরণার্থী ছিলেন এবং পরে কিন্তু রাষ্ট্রহীন হয়ে পড়েছিলেন। এই গল্পটা হচ্ছে এরকম টাইপের যে ইনি তসলিমা নাসরিন নিজের দেশ অর্থাৎ বাংলাদেশে কিন্তু নির্যাতনের শিকার হয় এবং যুদ্ধের কারণে কিন্তু প্রাণ বাঁচাতে অন্য দেশে যায়, আশ্রয় নেয়। এই তসলিমা নাসরিনের শুরুর দিকে শরণার্থী হিসাবে দেশ ছেড়েছিলেন। এরপরে কি হচ্ছে? কিন্তু আইন এবং নাগরিকতার বর্তমান বাস্তবতায় তাকে রাষ্ট্রহীন ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হয়, কারণ তার কোনো রাষ্ট্রের নাগরিকত্ব নেই এবং রাষ্ট্র থেকে রাষ্ট্রহীন হয়ে পড়েছিল। রাষ্ট্রহীন কারা? যার কোনো নাগরিকতা নেই।
যার কোনো নাগরিকতা নেই সে কি রাষ্ট্রহীন। এরকম একজন ব্যক্তির নাম কি তসলিমা নাসরিন। ব্রিটিশ প্রজা, ব্রিটিশ বলতে কি আমাদের কিন্তু 1947 এর আগে ব্রিটিশের কিন্তু আমাদের আনুগত্য কিন্তু থাকতে হতো। ব্রিটিশ শাসনাধীনে কিন্তু ভারতবর্ষ ছিল, তখন আমরা কি ছিলাম? আমরা ছিলাম প্রজা, ব্রিটিশ প্রজা। ব্রিটিশ প্রজা কি ব্রিটিশ শাসনাধীন ভারতীয়দের বলা হতো, ব্রিটিশ শাসনাধীন যারা ভারতীয়রা থাকতো তাদেরকে বলা হতো প্রজা। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কয়েকটা জিনিস আমাদের কনসেপ্ট নিতে হবে। যেরকম বিষয় নাগরিক, এই যে নাগরিকের কথা বললাম, নাগরিক বিদেশি প্রজার কথা বললাম না, তো এখানটা দেখো যদি আমরা দেখি অধিকারের কথা, তাহলে নাগরিকের কিরকম অধিকার আছে বলতো? পূর্ণ রাজনৈতিক অধিকার আছে। নাগরিকের কিরকম অধিকার আছে? পূর্ণ রাজনৈতিক অধিকার আছে। কিন্তু বিদেশির ক্ষেত্রে কি সেটা আছে? পূর্ণ রাজনৈতিক ক্ষমতার অধিকার নেই। প্রজার কি সেটা আছে? নেই। কারণ ব্রিটিশ শাসনাধীনে কি প্রজা যা বলতো তাই হতো? হতো না। ব্রিটিশ গভর্নমেন্ট যেটা ঠিক করতো সেটাই হতো, তাই কিনা? তাহলে প্রজাদের কি সেই ক্ষমতাটা আছে, অধিকারটা আছে? নেই। অর্থাৎ অধিকার কি নাগরিকের ক্ষেত্রে পূর্ণ রাজনৈতিক অধিকার আছে, বিদেশিদের ক্ষেত্রে নেই, প্রজাদের ক্ষেত্রেও নেই। আনুগত্য, নাগরিক কার প্রতি আনুগত্য থাকবে? নাগরিক কিন্তু রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকবে। আর বিদেশি নিজ দেশের প্রতি কিন্তু আনুগত্য থাকবে। আর প্রজা শাসকের প্রতি আনুগত্য থাকবে। বোঝা গেল? আচ্ছা, অবস্থান কি? নাগরিকের অবস্থান কিন্তু স্থায়ী, বিদেশিদের অস্থায়ী, আর প্রজাদের শাসিত। বোঝা গেল? এখানটায় অবস্থায় রাখতে হবে কয়েকটা জিনিস, যেরকম স্থায়িত্ব, রাজনৈতিক অধিকার, আনুগত্য এবং উদাহরণ বিশেষত্ব। যেরকম নাগরিকের স্থায়িত্ব কি? নাগরিকের স্থায়িত্ব হচ্ছে স্থায়ী। রাজনৈতিক অধিকার, নাগরিকের রাজনৈতিক অধিকার কি আছে? হ্যাঁ আছে, পূর্ণ রাজনৈতিক অধিকার আছে। আনুগত্য কি? নাগরিক কিন্তু রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করবে। উদাহরণ কি? ভোটাধিকার, নাগরিক তো ভোটাধিকার দেয়, তাই কি না? আর অসম্পূর্ণ নাগরিক কি? এর স্থায়িত্ব, অসম্পূর্ণ নাগরিক স্থায়ী কিন্তু রাজনৈতিক অধিকার নেই। আনুগত্য কার প্রতি থাকবে? রাষ্ট্রের প্রতি। কারা এরা? দণ্ডিত ব্যক্তি বা প্রজা। বোঝা গেল? আর বিদেশি স্থায়িত্ব কিন্তু অস্থায়ী, রাজনৈতিক অধিকার নেই, আনুগত্য নিজের দেশের প্রতি থাকবে, এবং আমাদের কিন্তু বিদেশি মিত্র হতে পারে, শত্রু ভাবাপন্ন হতে পারে। বিদেশিদের কিন্তু সামরিক কাজে কিন্তু সেভাবে নেওয়া হয় না। আর মাথায় রাখবে, বিদেশিদের আশ্রয়দানে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে কে বলতো? মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই হচ্ছে আমাদের নাগরিকতা যে পার্টটা রয়েছে তার প্রথম ভাগের আলোচনা। এখানে আমরা নাগরিকতার বিবর্তন নিয়ে আলোচনা করলাম, সিটিজেনশিপটা কোথা থেকে আসলো, উৎপত্তি কোথায় হলো, পূর্ণতা কোথায় পেল, অ্যারিস্টটলের বক্তব্য কি ছিল, ল্যাস্কি কি বলেছিল, মিল কি বলেছিল, ব্রাইস কি বলেছিল, ভারতীয় প্রেক্ষাপটে একজন প্রবক্তা শ্রীনিবাস শাস্ত্রী, এটা আমরা জানতে পেরেছি। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, প্রাচীন গ্রিসে যারা ছিল, যারা রাজনৈতিক কার্যে অংশগ্রহণ করতো, এবং প্রাচীন রোমে যারা শাসন কার্যে অংশগ্রহণ করতো, তারা ছিলেন নাগরিক, আর বাকি যারা ছিলেন তারা সকলেই দাস, যাদের ভিতরে কিন্তু দাস, মহিলা, মজদুররা করতো। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যেখানে আরেকটা পার্ট রয়েছে নাগরিক সংক্রান্ত প্রাচীন ধারণার প্রবর্তক অ্যারিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের নাগরিকতার প্রথম সংজ্ঞা দেন অ্যারিস্টটল। তো এই যে পার্টগুলো, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এখানটায় আমরা যে পার্টগুলো দেখলাম, অসম্পূর্ণ নাগরিক কোনটা, শরণার্থী কারা, রাষ্ট্রহীন কারা, ব্রিটিশ প্রজা কারা, নাগরিক কারা, তো এই জিনিসগুলো আমাদের কিন্তু কনসেপ্টগুলো মাথার মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা পরবর্তী পার্টগুলো বুঝতে পারবো। তবে একটা কথা মাথায় রাখবে, তোমরা যদি পরপর যে আমাদের ভিডিওগুলো প্রদান করা আছে স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে কিন্তু তোমাদের এই পলিটিক্যাল সায়েন্স বিষয়টা কঠিন লাগবে না, যথেষ্ট সহজ মনে হবে, এবং তোমাদের কনসেপ্ট যত ক্লিয়ার হবে, তোমাদের কিন্তু সাবজেক্টের প্রতি তত ইন্টারেস্ট বাড়বে, এবং তোমরা কিন্তু এই ইউনিটগুলো থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটিকে তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো, অবশ্যই পেজটিকে লাইক করে দিও। যারা যারা আমার কাছে অনলাইন বা অফলাইন টিউশন করতে চাও বা পেড নোটস দিতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। সকলে খুব ভালো থাকো এবং খুব ভালো মতো করে ভিডিওগুলো দেখো এবং নিজেদেরকে সমৃদ্ধ করো। টাটা, বাই বাই।